অন্তরীকরণ লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা অন্তরীকরণ সম্পর্কিত যে সমস্যাগুলো আছে প্লাস যে সমস্যাগুলো তোমাদের অ্যাডমিশন টেস্টের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, আমি চেষ্টা করব সেগুলো কীভাবে সহজভাবে তোমাদের সামনে তুলে ধরা হয়। আর তো অন্তরীকরণের প্রথমে যে জিনিসটা বলতে হবে, আসলে ক্যালকুলাস জিনিসটা আসলে কে আবিষ্কার করেছেন। তো এখন আমাদের কাছে তোমার দুইটা মতবাদ আছে। এক দল বলে যে নিউটন আবিষ্কার করছেন, আর এক দল বলে যে না, এটা ক্যালকুলাসটা আসলে লিবনিজ আবিষ্কার করেছেন। তো এই ব্যাপারে একটা হচ্ছে মজার ঘটনা আছে যে আসলে ক্যালকুলাস প্রথমে আবিষ্কার করেন হচ্ছে নিউটন। নিউটন 1966 সালে এটা আবিষ্কার করেন, কিন্তু নিউটন এই ক্যালকুলাসটা প্রকাশ করেন আসলে হচ্ছে 1993 সালে, কিন্তু লিবনিজ এটা আবিষ্কার করেন 1974 সালে এবং তিনি প্রকাশ করেন 1684 সালে। তো এই ক্ষেত্রে আসলে লিবনিজ দাবি করতে পারেন যে আমি ক্যালকুলাসের প্রথম আবিষ্কারক। তো এই ক্ষেত্রে কি হলো যে আসলে রয়্যাল সোসাইটিতে একটা কমিটি গঠন করা হলো। তো সেখানে আসলে তদন্ত কমিটিকে গঠন করা হলো যে আসলে কে ক্যালকুলাস জিনিসটা প্রথম আবিষ্কার করেছেন সেটা যাচাই করার জন্য। তো মজার ব্যাপার হচ্ছে ওই তদন্ত কমিটির যে হেড ছিল আসলে নিউটন। তো নিউটন আসলে সাথে সাথে রায় দিয়ে দিলেন যে একমাত্র নিউটনই হচ্ছে ক্যালকুলাসের প্রথম আবিষ্কারক। তো চলো আমরা ক্যালকুলাস সম্পর্কিত যে সমস্যাগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করি। তো ক্যালকুলাসের প্রথমে যে জিনিসটা আমাদের কাছে আসে সেটা হচ্ছে লিমিট। তো লিমিট বিষয়টা কি সেটা চলো একটু আমরা ফিল করে দেখি। এখানে ধরো একটা ফাংশন দেওয়া আছে f(x) = x² - 9 ডিভাইডেড বাই x + 3। আচ্ছা, এখানে যদি আমি x এর বিভিন্ন মানের জন্য আমি হচ্ছে এই ফাংশনের যে ভ্যালুগুলো পাচ্ছি সেখানে দেখাচ্ছি। তো দেখো x এর মান যখন 1, f(x) এর মান হচ্ছে আমার হচ্ছে 4, 2 হলে 5, আর 4 হলে 7, 5 হলে 8। অর্থাৎ দেখো যে এই মানগুলো আসলে 3 করে বাড়ছে। এখানে 2 + 3 5, 4 + 3 = 7, 5 + 3 = হচ্ছে 8। তো তোমাদের আসলে এই ফাংশন দেখে আসলে এটা তো মনে হতেই পারে যে f(x) = আমি যদি ওই ছোটোবেলার যে ফর্মুলা সেটা যদি ইউজ করি, x - 3 * x + 3 ডিভাইডেড বাই x + 3। তো তোমাদের অনেকেই আসলে এটা হচ্ছে কাটাকাটি করে দিয়ে লিখতে চাবো যে x + 3। তো আসলে এখানে আসলে এই কাটাকাটিটা করা আসলে এটা যাবে না। তো কেন যাবে না সেটা বুঝতে গেলে আমাদের হচ্ছে লিমিটের সাহায্য নিতে হবে। তার লিমিটের মাধ্যমে আমরা বুঝবো যে কেন হবে না। তো দেখো এখানে যদি আমি হচ্ছে x এর মান যদি 3 বসাই, তাহলে কি হচ্ছে এখানে x এর মান 3 হলে আমি আউটপুটটা পাচ্ছি হচ্ছে 6। বাট এই ফাংশনে যদি আমি x এর মান যদি 3 বসাই তাহলে আমার চলে আসতেছে 0/0, আর এই মান হচ্ছে অনির্ণেয়। তো এখান থেকে আসলে লিমিটের উৎপত্তি আসলে আমার হচ্ছে কোনটাকে গ্রহণ করব, এটাকে নেব নাকি ওটাকে নেব। তো এটা বুঝতে গেলে আমাদের লিমিট বিষয়টা ভালো করে বুঝতে হবে। আচ্ছা, তো এখানে আমি দেখো যে একটা জিনিস বললাম যে 0/0 আকারে এটাকে আমরা বলি হচ্ছে অনির্ণেয়। তো অনির্ণেয় কেন সে জিনিসটা চলো একটু দেখে আসি। যে ধরো 8 / 2 = হচ্ছে 4, 10 / 5 = হচ্ছে 2। আচ্ছা, এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে 2 এর সাথে কত গুণ করলে আমার 8 হবে, আর এখানে এই ভাগফলের অর্থ হচ্ছে 5 এর সাথে কত গুণ করলে আমার 10 হবে, সেটা হচ্ছে 2। আচ্ছা, আর এখানে 0/0 এই কথার অর্থ হচ্ছে এই নিচের 0 সাথে কত গুণ করলে আমার 0 আমার উপরে যে 0 সেটা চলে আসবে। তো এই 0কে আমি হচ্ছে 0 সাথে তো আমি 1 গুণ করলে আমার 0 চলে আসবে, 2 গুণ করলেও 0 চলে আসবে, 3 গুণ করলেও আমার হচ্ছে 0 চলে আসবে। তো এটা আসলে ডট আসলে অসীম পর্যন্ত একটা সংখ্যা চলে আসবে। তো একটা ভাগফলের মান কি কখনো অসীম হতে পারে? সেই জন্য আসলে বলা হয় 0/0 এই মান হচ্ছে অনির্ণেয়। আসলে আমরা এটা নির্ণয় করতে পারি না। তো দেখো যে এই ফাংশনে যদি আমি হচ্ছে x এর মান যদি 2.5 বসাই তবে f(x) পাবো হচ্ছে 5.5, যদি 2.9 বসাই তবে পাবো হচ্ছে 5.9, যদি x এর মান 2.999 বসাই তবে f(x) এর মান পাবো 5.999, আর x এর মান যদি 3.01 বসাই তবে f(x) এর মান পাবো 6.01, x এর মান যদি 3.001 বসাই তবে f(x) এর মান পাবো 6.002। আচ্ছা, অনেকটা এইরকম যে এটা যদি আমার 3 হয় তো x এর মান উভয় দিক থেকে যদি 3-এর দিকে আগাতে থাকে তবে এই ফাংশনের মানটা আসলে 6-এর দিকে আগাতে চাচ্ছি। এই যে এই চাওয়া বিষয়টা থেকে আসলে লিমিটের উৎপত্তি। তো এদের এই চাওয়াটাকে আমরা এইভাবে লিখি যে লিমিট x টেন্ডস টু 3 f(x) = 6, বা লিমিট x টেন্ডস টু 3 x² - 9 ডিভাইড বাই x - 3 = 6। তো 6 কিভাবে হয় দেখো, এখন আমরা এই কাটাকাটিটা করতে পারবো যে লিমিট x - 3 এই ফাংশনে আমি লিখতে পারবো যে a² - b²
যে ফর্মুলা সেটা লিমিট এক্স মাইনাস 3 টু এক্স প্লাস 3, আর এখানে এক্স এর মান যদি 3 বসে তবে পাচ্ছি আমি 6। আসলে এই কাটাকাটিটা এখন বৈধ, আগে কিন্তু ওই কাটাকাটিটা তোমার বৈধ ছিল না। এখান থেকে আসলে লিমিটের আসলে উৎপত্তি। তো চলো এখন লিমিট সংক্রান্ত যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা সলভ করব। তো চলো লিমিট সংক্রান্ত আমরা প্রথম একটা সহজ একটা ম্যাথ দেখে আসি, যে লিমিট এক্স টেন্ডস টু 2x কিউব মাইনাস 8 ডিভাইড বাই এক্স মাইনাস 2। তো এটাকে আমি এভাবে লিখবো, লিমিট এক্স টেন্ডস টু 2 মাইনাস বি কিউবের ফর্মুলা a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই এক্স মাইনাস 2। তো এখন আমরা কাটাকাটি করে দেবো, কাটাকাটি করে লিমিট এক্স টেন্ডস টু 2 এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স প্লাস 4, এক্সের মান যদি বসে 2 স্কোয়ার 2 ইন্টু 2 প্লাস 4 সমান 12। আচ্ছা, তো এক্সাম্পল 2 আমরা এখন দেখি যে এক্সাম্পল 2 লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটিভ, উপরে একটা ধারা আছে আর নিচে হচ্ছে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। আচ্ছা, এটাকে আমি এভাবে লিখবো, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটিভ। আচ্ছা, এই ধারার যে সমষ্টি সেটা হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস 1 ইন্টু টোয়াইস এক্স প্লাস 1 ডিভাইড বাই 6, আর এটাকে আমি এভাবে লিখব এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। পরের লাইনে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, যদি উপরে যদি আমি গুণ করে দিই টোয়াইস এক্স কিউব প্লাস থ্রাইস এক্স স্কোয়ার প্লাস এক্স, আর নিচে পাবো 6 এক্স কিউব প্লাস 6 এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 6 লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটিভ। আচ্ছা, তো এই ধরনের ম্যাথ করার ক্ষেত্রে তোমাদের লক্ষ্য রাখতে হবে যে সর্বোচ্চ যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটাকে আমরা হচ্ছে কমন নিব। তো এখানে আমার হচ্ছে উভয় পাশ থেকে উপরে এবং নিচ থেকে আমি হচ্ছে এক্স কিউবটাকে কমন নিব, তাহলে কি হবে 2 প্লাস 3 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ডিভাইড বাই ওর যদি নিচ থেকে যদি আমি এক্স কিউব কমন নিই তবে পাচ্ছি 6 প্লাস 6 বাই এক্স প্লাস 6 বাই এক্স স্কোয়ার প্লাস 6 ডিভাইড বাই এক্স কিউব। তো এখানে আসলে হচ্ছে এক্স এর মান ইনফিনিটিভ যদি বসাই তাহলে আমি যেটা পাচ্ছি এটা আসলে তো শূন্য হয়ে যাবে, তখন আমার থাকবে হচ্ছে 2/6 ইকুয়াল 1/3। এটা আমার অ্যান্সার। তো চলো তোমাদের লিমিটের ম্যাথ করার ক্ষেত্রে কিছু ফর্মুলা আমাদের দরকার হবে। তো এগুলো আসলে তোমাদের বইয়ে দেওয়া আছে, আর আমি ম্যাথ করার ক্ষেত্রে যে সুবিধা করার জন্য আসলে হচ্ছে এগুলো লিখলাম, তোমরা তাড়াতাড়ি এটা খাতাতে তুলে রাখো। তোমাদের বইয়ে আরেকটা ফর্মুলা দেওয়া আছে যেটা লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়াল 1, আর একটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0 10x বাই এক্স ইকুয়াল হচ্ছে 1। আচ্ছা, তো চলো এখানে আসলে যে এক্স, আসলে এই এক্সটা কিন্তু আসলে রেডিয়ানে, এখানে যে এক্স এটা হচ্ছে রেডিয়ান, এটাও হচ্ছে রেডিয়ানে দেওয়া আছে। তো যদি ম্যাথ করার ক্ষেত্রে যদি রেডিয়ান না থাকে, যদি থিটাতে থাকে তবে আসলে হচ্ছে এর উপর থিটা চিহ্ন থাকবে। আচ্ছা, আর একটা জিনিস তোমরা এখান থেকে লক্ষ্য করো যে যদি আমি বলি যে a বাই বি ইকুয়াল 1, তাহলে এখানে আমি এটা বলতে পারবো যে a ইকুয়াল বি। তো এখানে যেহেতু সাইন এক্স বাই এক্স ইকুয়াল হচ্ছে আমার 1 পাচ্ছি, তো আমি এটা বলতে পারবো সাইন এক্স ইকুয়াল এক্স, আর এখান থেকে আমি দেখো এটা বলতে পারবো যে ট্যান এক্স ইকুয়াল এক্স, অর্থাৎ এক্স ইকুয়াল ট্যান এক্স। তো দেখো যে এই তিনটা ভ্যালু আসলে আমার সমান হয়ে যাচ্ছে। তো কখন আসলে এগুলোর মান সমান হবে, ঠিক তখনই হবে যখন আমার এক্সের মান 4 ডিগ্রি এর চেয়ে কম হবে। এই তথ্যটা আসলে ফিজিক্সের অনেক থিওরি প্রমাণ করার ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে। লিমিটের আরও কিছু সূত্রগুলো আমরা দেখে আসি। এই সূত্রগুলো তোমাদের বইয়ে লেখা আছে, আর প্রমাণগুলো তোমরা বই দেখে করে নেবা, আমি আসলে প্রমাণগুলো দেখাতে চাচ্ছি না। তো এই 5টা সূত্রের ভেতর আমার যে 5 এবং 6 নম্বর যে সূত্র আছে সেটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। তো দেখো যে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটিভ ইন্টু 1 প্লাস 1/n ইন্টু টু দি পাওয়ার n ইকুয়াল হচ্ছে ই, আর 6 নম্বর থিওরি লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস n টু দি পাওয়ার 1/n ইকুয়াল হচ্ছে ই। আচ্ছা,
তো এই থিওরি ইউজ করে আমরা হচ্ছে অনেক বড় বড় যে ম্যাথ আছে সেগুলো সমাধান করব। তো এখানে দেখো যে এখানে যদি n থাকে উপরে আমার n থাকতে হবে, আর এখানে যদি 5x থাকে উপরেও 5x থাকতে হবে। তো মোট কথা হচ্ছে যে এখানে আমার যা থাকবে উপরে আমার সেই পাওয়ারটা যদি তাই হয় তবে এই মানটা হবে আমার e। আচ্ছা, আর এখানে দেখো এখানে যদি আমার n থাকে তো উপরে পাওয়ারটা হবে 1/n। তো এখানে যদি 5x থাকে তো উপরে আমার হতে হবে 1/5x। তো আসলে দেখো যে এখান থেকে আমরা আসলে একটা অনুসিদ্ধান্তে আসতে পারি যে যদি আমি এখানে x এর মান যদি ইনফিনিটি যদি বসাই দিই তাহলে দেখো 1/ইনফিনিটি মান হচ্ছে আমার 0, তাহলে 1 + 0 ইকুয়াল হচ্ছে 1। আর উপরে আমার হচ্ছে ইনফিনিটিভ 1/ইনফিনিটিভ ইকুয়াল হচ্ছে e। আর এখানে দেখো যে x এর মান যদি আমি 0 বসাই দিই তাহলে আমি পাচ্ছি 1 + 0 টু দি পাওয়ার 1/0 মানে হচ্ছে ইনফিনিটিভ। তো এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে 1/ইনফিনিটিভ ইকুয়াল হচ্ছে e। তো চলো এই ফর্মুলা ইউজ করে আমরা কতগুলো ম্যাথ এখন করব। আচ্ছা, তো এই ফর্মুলা ইউজ করে আমরা হচ্ছে এই ম্যাথটা এখন দেখব যে লিমিট x টেন্ডস টু 0 ইন্টু 1 + 5x টু দি পাওয়ার 3x + 2 ডিভাইড বাই x। তো এটা আমি কিভাবে সলভ করব? তো এখানে দেখো আমি আসলে এই ফর্মে আসলে নিয়ে আসবো যে 1 + n টু দি পাওয়ার 1 ডিভাইড বাই n। আর এখানে আমার n এর পরিবর্তে আছে হচ্ছে 5x। তো আমার টার্গেট হচ্ছে আমার পাওয়ারটাকে 5xটা 1/5x করে নেওয়া। তো চলো আমি কিভাবে এটা করি দেখো যে লিমিট x টেন্ডস টু 0 1 + 5x টু দি পাওয়ার, একে যদি আমি ভাঙিয়ে দিই তবে আমি পাচ্ছি 3 + 2 ডিভাইড বাই x পরের লাইনে 20 1 + 5x কিউব ইন্টু লিমিট x টেন্ডস টু 0 1 + 5x টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই x। আচ্ছা, তো পরের লাইনে এখানে যদি মান বসাই দিই তো এর মানটাও আমার হচ্ছে 1 হবে। তো আমার থাকবে হচ্ছে পরেরটা লিমিট x টেন্ডস টু 0 1 + 5x। এখানে আছে 5x, তা আমার টার্গেট হচ্ছে উপরে আমি 1/5x নেব। তো সেই জন্যে আমি উপরে যদি 10 লিখি আর তাহলে আমি নিচে লিখতে পারবো 5x। আর এইটুকুর মানটা হচ্ছে আমার হচ্ছে e, সেটা তো আমি আগে বললাম। তো তাহলে আমার যে রেজাল্ট সেটা হচ্ছে e⁻10। তো এক্সাম্পল 2তে আমরা দেখি যে লিমিট x টেন্ডস টু 0 1 + 2x টু দি পাওয়ার 1/4x। তো আমরা এটাকে আগের মতো সলভ করব। লিমিট x টেন্ডস টু 0 1 + 2x। তো আমার টার্গেট হচ্ছে উপরে 1/2x নেওয়ার জন্য 1/2x। আর এখানে আমার হচ্ছে 4কে আমি এভাবে এটাকে আমি হাফ গুণ দিয়ে দেখলাম। আর আমরা জানি হচ্ছে এইটুকুর মান হচ্ছে আমার e। তো e টু দি পাওয়ার আমার হচ্ছে 1/2। তো এটা হচ্ছে আমার অ্যান্সার। তো চলো এখন আমরা দেখব স্যান্ডউইচ উপপাদ্য। তো স্যান্ডউইচ উপপাদ্য বলা হয়েছে যে যদি f(x, g(x, h(x) ফাংশন ত্রয় যদি এই সমীকরণকে যদি সিদ্ধ করে এবং লিমিট x টেন্ডস টু a g(a) ইকুয়াল l ইকুয়াল লিমিট x টেন্ডস টু a h(x) হয়, তবে আমি বলতে পারবো যে লিমিট x টেন্ডস টু a f(x) ইকুয়াল হচ্ছে a। তার মানে হচ্ছে আমি এই দুইটা ফাংশনের লিমিট জানি। তো এই দুইটা ফাংশনের লিমিট থেকে আমি বলে দিতে পারবো যে মাঝখানের ফাংশনের লিমিটের মানটা কত হবে। তো সেটা তো চলো গ্রাফের মাধ্যমে একটু আমরা দেখে আসি। উপরে আমার যদি এই ফাংশনটা যদি আমার h(x) হয়, মাঝখানে এটা যদি f(x) হয় এবং নিচে যে ফাংশন যে g(x), এরা ধরো হচ্ছে একটা পয়েন্ট এখানে আমি ধরলাম a। তো x ইকুয়াল a পয়েন্টে যে লিমিট হবে সেই লিমিট আসলে এই তিনটারই সমান হবে। কারণ এখানে স্যান্ডউইচ উপপাদ্য অনুসারে বলা হয়েছে যে আমি যদি শেষের দুইটার যদি লিমিট জানি, কোনো পয়েন্টে যদি শেষের দুইটা ফাংশনের লিমিট জানি তো মাঝখানের ফাংশনের লিমিট কি হবে ওই পয়েন্টে, তো সেটা আমরা বলে দিতে পারবো সেটা হবে যে আগের দুইটার মতোই তার ওই লিমিটের মানটাই হবে। তো তোমাদের এখানে একটা লিমিট দেওয়া হয়েছে, তো এখানে আমার বলছে যে এর মানটা কত। তো এটা আমি স্যান্ডউইচ উপপাদ্যের সাহায্যে বের করব। তো কিভাবে? আচ্ছা দেখো, আমি তো সাইন থিটা এর একটা তো লিমিট জানি, সেটার লিমিটটা কত? এখানে থিটার পরিবর্তে আছে আমার হচ্ছে 1/x। তো -1 সাইন 1/x 1।
তো আমরা এটা হচ্ছে আমার যে সাইন থিটা সেটা তার লিমিট, এখানে থিটার পরিবর্তে আমার 1/x আছে। তো এর পরবর্তী লাইনে আমি যদি উভয়ের সাথে যদি এক্স স্কোয়ার যদি গুণ করে দিই, তাহলে আমি এটা লিখতে পারবো যে মাইনাস এক্স স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল এক্স স্কোয়ার সাইন 1/x ইজ ইকুয়াল এক্স স্কোয়ার। আচ্ছা, এখন যদি এই সমীকরণে আমি যদি লিমিট এক্স টেন্স টু 0 যদি বসাই, তাহলে কি পাচ্ছি? লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল লিমিট এক্স টেন্স টু 0 এক্স স্কোয়ার সাইন 1/x লিমিট এক্স টেন্স টু 0 এক্স স্কোয়ার। তো আমরা তো আসলে জানি যে এই লিমিটের মানটা কত হবে, আমরা এমনিতে বলে দিতে পারবো যে এর মানটা হচ্ছে 0। তো আমি আর এর মানটা কত হবে, এর মানটা হচ্ছে আমার 0। তো আমার বেসিক্যালি এখান থেকে আমি বলে দিতে পারবো যে হ্যাঁ আমার মাঝখানে যে লিমিট সেটার মানটা 0। তো চলো আমরা গ্রাফ থেকে এটা আসলে বোঝার চেষ্টা করি। মাঝখানে যে আমার যে গ্রাফটা যে ফাংশনের আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার সাইন 1/x, এর গ্রাফটা হবে অনেকটা এরকম, প্রায় শূন্যের কাছাকাছি এখানে থাকবে। আর এক্স স্কোয়ার তার গ্রাফটা হবে এরকম, আর মাইনাস এক্স স্কোয়ার তার গ্রাফটা হচ্ছে এরকম। আচ্ছা, তো এখান থেকে আমরা তো জানি যে এর লিমিটার মানটা কত, এর লিমিটার মানটা হচ্ছে আমার 0, আর এই লিমিটার মানটা হচ্ছে আমার 0। তো স্যান্ডউইচ উপপাদ্য অনুসারে আমরা বলে দিতে পারি যে মাঝখানে যে ফাংশনটা আছে সেই ফাংশনের মানটা হচ্ছে, সেই ফাংশনের যে লিমিট আছে সেই লিমিটের মানটা হচ্ছে আমার 0। তো আশা করি তোমরা সবাই এই উপপাদ্যটা বুঝতে পেরেছো। অন্তরীকরণের আমরা এবার দেখবো যে লা হসপিটালস ল। এটা হচ্ছে যখন কোনো লিমিটের মান বসে, যদি ওই ফাংশনে 0/0 অথবা ইনফিনিটি এই দুইটা ফর্মে যদি চলে আসে, তো তখনই আমরা কেবলমাত্র লা হসপিটাল লটা ইউজ করতে পারবো। তো ধরো একটা ফাংশন, একটা লিমিট তোমাকে দেওয়া হলো, যে লিমিট এক্স টেন্স টু a f of x divided by g of x। আচ্ছা, ধরো এখানে আমি হচ্ছে x এর মান a বসাই, উপরে আমি হচ্ছে 0, নিচেও আমি 0 পাইলাম, তো 0/0। আর এভাবেও হতে পারে যে x এর মান যদি a বসে তবে উপরে আমি হচ্ছে ইনফিনিটি পাচ্ছি, নিচেও আমি যদি ইনফিনিটি পাচ্ছি। তো এই ক্ষেত্রে আমি যেটা করব যে সেটা হচ্ছে যে উপরে এবং নিচে আমি হচ্ছে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে তারপরে এর মানটা আবার বসাবো। লিমিট x টেন্ডস টু a f dash x ডিভাইড বাই x। আচ্ছা, তো এরপরে যদি আমি আবার যদি বসাই দেখি যে হ্যাঁ x এর মান যদি আমি a বসে, উপরে আমি হচ্ছে এখানে আমি যদি 0/0 ফর্ম বা ইনফিনিটি ফর্ম পাই, তো তারপরে আমি একে আবার ডিফারেন্সিয়েট করব। তো যতক্ষণ পর্যন্ত আমার এভাবে আসে থাকবে, তো ততক্ষণ পর্যন্ত আমি হচ্ছে আমার ডিফারেন্সিয়েটগুলো চালাই দিতে থাকবো। তো একসময় দেখা যাবে যে না, আমার 0/0 বা ইনফিনিটি এই ফর্মে আসছে না, তো একটা নির্দিষ্ট একটা ভ্যালু আসছে, তো ওই ভ্যালুটাই হচ্ছে আমার অ্যান্সার। তো চলো আমি লা হসপিটাল ল কীভাবে ম্যাথ করার ক্ষেত্রে ইউজ করতে হয় তো সেটা একটু দেখা দিই। ধরো তোমাকে একটা ফাংশন, একটা লিমিট দেওয়া হলো, লিমিট x টেন্স টু 0 1 মাইনাস cos 7x ডিভাইড বাই x স্কোয়ার। আচ্ছা, তো এখানে দেখো যে x এর মান যদি আমি 0 বসাই, তো উপরে আমি হচ্ছে 0 বাই নিচেও আমি হচ্ছে 0 পাচ্ছি, তো 0/0 একটা ফর্ম চলে আসতেছে। তো এক্ষেত্রে আমি হচ্ছে লা হসপিটাল লটা ইউজ করতে পারবো। তো তার এই জন্যে লিমিট x টেন্স টু 0, তো কি এর আগে বলছিলাম যে যদি এই ফর্মে আসে, তো তারপরে আমি হচ্ছে উপরে এবং নিচে আমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। আচ্ছা, তো একে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমি কি পাচ্ছি দেখো, cosকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন x, তাহলে আমার আছে 7, তাহলে হচ্ছে 7 সাইন 7x, আর হচ্ছে নিচে আমি পাচ্ছি 6x। আচ্ছা, তো এখন দেখো যে x, এখানে যদি x এর মানটা যদি 0 বসাই, তো উপরে আমি 0, নিচেও 0/0 ফর্মে চলে আসতেছে। তো তারপরে আমি কি করব, একে আমি আবার ডিফারেন্সিয়েট করব।
আচ্ছা, একে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাচ্ছি, যে সাইনকে ডিফারেন্সিয়েট করলে cos x, তো 7 চলে আসছে সামনে, 449 cos 7x ডিভাইড বাই আমার নিচে থাকতে হচ্ছে 6। তো আচ্ছা, এখানে দেখো যে x এর মান যদি আমি হচ্ছে 0 হয়, তো আমি হচ্ছে একটা নির্দিষ্ট ভ্যালু পাচ্ছি যে 0/0 ফর্মে চলে আসছে না, তো এটা হবে আমার অ্যান্সার। তো আমার অ্যান্সারটা হচ্ছে, যদি এখানে 0 হয় cos 0 মান হচ্ছে 1, তো অ্যান্সার হচ্ছে 39 ডিভাইড বাই 6। তো দেখো তো তোমার আরেকটা লিমিট দেওয়া হয়েছে এখানে, তো এটাও আমি আসলে লা হসপিটাল লটা ইউজ করে এই ম্যাথটা সলভ করব। এখানে যদি আমি হচ্ছে x এর মান যদি আমি 0 বসাই, তবে আমি উপরেও 0 পাচ্ছি, নিচেও আমি 0 পাবো, তো 0/0 ফর্মে চলে আসতেছে। তো এর জন্যে আমি আগের মতোই একে প্রথমে ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট করলে আমি হচ্ছে e⁻x, আর একে ডিফারেন্সিয়েট করলে -e⁻x, আর -2 কে করলে তো 0 হবে, আর নিচে যদি আমি ডিফারেন্সিয়েট করি তবে 2x। তো এখন দেখো যে x এর মান যদি আমি আবার যদি 0 বসাই, তো আমি উপরেও 0 পাচ্ছি, নিচেও 0 পাচ্ছি, তো 0/0 ফর্ম। তো আমি একে আবার ডিফারেন্সিয়েট করব 0, আর হচ্ছে তাহলে উপরে পাচ্ছি e⁻x, আর -e⁻x কে করলে +e⁻x আমি পাচ্ছি, আর নিচে আমি পাচ্ছি শুধুমাত্র 2। তো দেখো এখন x এর মান যদি 0 হয়, তো যদি 0 বসাই তো একটা সংখ্যা পাচ্ছি, সেটা হচ্ছে e⁻0 মানে হচ্ছে 1 প্লাস e⁻0 ইকুয়াল হচ্ছে 1। তো আমি উপরে পাচ্ছি 2, নিচেও পাচ্ছি 2, তো আমার অ্যান্সার হচ্ছে 1। এখন আমরা লিমিট সংক্রান্ত কিছু সমস্যাগুলো দেখবো। তো প্রথমেই তোমাদের এই সমস্যাটা দেওয়া হলো, তো আশা করি এটা তোমরা করতে পারবা। তো এই থিওরিটা আসলে তোমাদের জানা উচিত যে লিমিট x টেন্ডস টু a, x⁻n মাইনাস a⁻n ডিভাইড বাই x মাইনাস a যদি হয়, তো এর মানটা আমি জানি হচ্ছে n × a⁻n−1। তো এই থিওরি ইউজ করে আমি হচ্ছে এই প্রবলেমটা সলভ করব। লিমিট x টেন্ডস টু b, তো আমি উপরে x⁹ মাইনাস b⁹ ডিভাইড বাই x বাই মাইনাস b, আর নিচে আমি হচ্ছে কি লিখবো, x⁵ মাইনাস b⁵ ডিভাইড বাই b। তো এটা আমি আসলে লিখতে পারি, তো আসলে এটা কাটাকাটি করে আগের ফর্মে চলে আসবে। আর আমার যে এইটুকুর যে মান, তো সেটা সূত্র অনুসারে আমি যেটা পাবো সেটা হচ্ছে 9/5 ইন্টু b⁵ মাইনাস 1 ডিভাইড বাই, আর এটুকুর মান আমি সূত্র অনুসারে পাবো 5/2 b⁵ মাইনাস 1। তো আমার যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে 9/5 b² 2 হবে। তো আমরা এখন 2 নাম্বার যে প্রবলেম সেটা দেখে আসি। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x ডিভাইড বাই 1 প্লাস x⁻ মাইনাস x। আচ্ছা, তো এটাকে আমি হচ্ছে এইভাবে লিখতে পারি যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এটা যদি আমি উল্টাই দিই, তো তখন আমরা পাবো 1 প্লাস x ডিভাইডেড বাই x⁻x। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এটাকে আমি এইভাবে লিখতে পারি যে 1 প্লাস 1/x। আচ্ছা, তো কিছুক্ষণ আগে আমরা একটা ফর্মুলা দেখলাম যে এইটুকু এই যে লিমিট, এই মান হচ্ছে আমার ই, তো আসলে এর মানটা হচ্ছে আমার ই। আচ্ছা, তো কিছু সমস্যাতে আমরা এখন 3 নাম্বার যে সমস্যাটা দেখবো, যে লিমিট x টেন্ডস টু 0 e⁻x² মাইনাস cos x ডিভাইড বাই x²। আচ্ছা, তো এই ম্যাথটাতে আসলে একটা মজার একটা কাহিনী আছে, যে আসলে এই ম্যাথটা আমাদের বইয়ের অ্যাডমিশন টেস্টে আসছিল। তো আমি অ্যাডমিশন টেস্ট দেওয়ার পরে বাসায় যখন আসি, তখন এই ম্যাথটা আমার মাথার ভেতর তখন সেট হয়ে গেছে। তো আমি সাথে সাথে খাতায় লিখে রাখছিলাম, তো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কীভাবে আমি এটা সলভ করছি। তো দেখো যে লিমিট x টেন্ডস টু 0, আমি এখানে ইর যে সিরিজ আছে আমি সেই অনুসারে আমি হচ্ছে e⁻x² আমি হচ্ছে ভাঙাতে থাকবো এখন। তো প্রথমে 1 প্লাস x² ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস x² তার উপর স্কোয়ার ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস x²
তার উপর কিউব ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল 3 প্লাস ডট 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 এভাবে চলতে আছে। আর শেষে আমার হচ্ছে মাইনাস কজ এক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার। লিমিট এক্স টেন্স টু 0। তো এখান থেকে আমি হচ্ছে 1 মাইনাস কজ এক্স এই ফর্মুলাটা আমি এখানে ইউজ করবো। 1 মাইনাস কজ এক্স প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল 1 প্লাস এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস এক্স স্কোয়ার তার উপর কিউব ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল 3 ডট ডট ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। লিমিট এক্স টেন্স টু 0। আমি এটাকে এভাবে লিখবো এখন 1 মাইনাস কজ এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস লিমিট এক্স টেন্স টু 0 এক্স স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস এক্স স্কোয়ার তারপর কিউব ডিভাইড বাই 3 ডট ডট ডিভাইড বাই স্কোয়ার। আচ্ছা, তো আমি হচ্ছে এখন 1 মাইনাস কস 2x ওই ফর্মুলাটা ইউজ করবো। এর মান হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। লিমিট এক্স মাইনাস 2 1 মাইনাস কস 2x ফর্মুলা 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 আর নিচে আছে আমার এক্স স্কোয়ার প্লাস লিমিট এক্স টেন্স টু 0। আচ্ছা, তো এখন দেখো আমি যদি উপর থেকে যদি এক্স স্কোয়ার যদি কমন নেই তাহলে আমি হচ্ছে উপরে এক্স স্কোয়ার আর নিচে আমার এক্স স্কোয়ার সেটা কাটাকাটি হয়ে যাবে। তো আমি হচ্ছে এক্স স্কোয়ারটাকে আমি কমন নিলাম, তাহলে আমার থাকবে 1 ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস এক্স স্কোয়ার। তখন এখানে আমার হচ্ছে স্কোয়ার হবে কারণ একটা এক্স স্কোয়ার আমি কমন নিচ্ছি প্লাস ডট ডট ফাংশনটা এভাবে চলবে। আর নিচে আমার আছে এক্স স্কোয়ার। তো দেখো এখন আমি এটাকে 2 তার সামনে যদি কমন নিই তাহলে 2 লিমিট এক্স টেন্স টু 0। তাহলে আমি এটা লিখবো যে সাইন এক্স বাই 2 ডিভাইডেড বাই, আমি যেহেতু এক্স স্কোয়ার আছে তা আমি আমার নেওয়া লাগবে হচ্ছে এক্স বাই 2 এক্স বাই 2 তার উপর হোল স্কোয়ার ইন্টু যেহেতু আমি এখানে হচ্ছে 1/2 নিচ্ছি তাই আমি এখানে 1/4 গুণ করে দেওয়া লাগবে, তাহলে আগের ফর্মে চলে আসবে। প্লাস আর এখান থেকে আমি যদি এক্স স্কোয়ার যদি কেটে দেই তবে আর তারপরে পরবর্তীতে যদি এই ফাংশনে যদি আমি এক্স ইকুয়াল যদি 0 যদি বসাই দেই তাহলে আমি পাবো হচ্ছে এর মানটা হচ্ছে 1। টু লিমিট এক্স ইকুয়াল 0 sin x by 2 divided by x by 2 whole square into 1/4 1। আচ্ছা, তো এখন দেখো যে আমি কিন্তু জানি যে এইটুকুর মান হচ্ছে আমার 1, তাহলে আমি এটা লিখতে পারবো 2 into 1/4 মানে হচ্ছে 1/2 প্লাস 1। তো আমার অ্যান্সার হচ্ছে 3 divided by 2। আচ্ছা, তো এখন আমি দেখবো যে এটা তো আমি হচ্ছে নর্মাল যে ফর্ম সেটা আসলে সেইভাবে আমি এটা সলভ করছি। তো এখন দেখবো যে আসলে লা হসপিটালস ল ওটা ইউজ করে আমি কিভাবে এই ম্যাথটা সলভ করব। দেখো হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস কজ এক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার। আচ্ছা, এখানে যদি আমি এক্স ইকুয়াল 0 বসাই তাহলে উপরে আমি হচ্ছে 0 নিজেও 0 0/0 ফর্মে চলে আসতেছে। তো এই জন্য আমি হচ্ছে একে প্রথমে আমি ডিফারেন্সিয়েট করব। লিমিট এক্স টেন্স টু 0 একে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে উপরে আমি পাচ্ছি টুয়াইস এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস কজ এক্সকে করলে মাইনাস সাইন মাইনাস মাইনাসে প্লাস সাইন এক্স, আর নিচে আমি পাচ্ছি টুয়াইস এক্স। আচ্ছা, এখানে তুমি যদি আবার যদি এক্স মান যদি 0 বসাও তবে 0/0 ফর্মে চলে আসছে। তো আমি কী করবো, একে আবার আমি ডিফারেন্সিয়েট করব। লিমিট এক্স টেন্স টু 0। আচ্ছা, একে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমি কী পাচ্ছি 2 আমার সামনে থাকলো এক্স, তারপর হচ্ছে আমি করতে চাই হচ্ছে এক্স ইন্টু দি পাওয়ার এক্স করে টুয়াইস এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস
ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস সাইন কি করলে cos x ডিভাইড বাই 2। আচ্ছা, তো এখন দেখো এখানে যদি আমি x এর মান যদি 0 বসাই, তো এইটুকুর মান হচ্ছে আমার 0, আর ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, আর cos 0 মান তো আমার হচ্ছে 1। তাহলে আমি হচ্ছে একটা সংখ্যা পাচ্ছি, তো 0/0 বা ইনফিনিটি ওই ফর্মে চলে আসছে না। তো এখান থেকে আমি আমার যে অ্যান্সার সেটা বের করব। x এর মান যদি 0 বসাই তাহলে আমি উপরে পাচ্ছি 2 ইন্টু একটু মান হচ্ছে 0 প্লাস ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে হচ্ছে 0 প্লাস 1 ইন্টু 1 প্লাস cos 0 মান হচ্ছে 1 ডিভাইড বাই 2। তো আমার যে অ্যান্সার সেটা হচ্ছে 3 ডিভাইডেড বাই 2। তো দেখো লাস্ট ল ইউজ করে এত বড় ম্যাথ আমি হচ্ছে অনেক সংক্ষেপে করে ফেললাম। তো এখন আমি আলোচনা করবো যে এক্সিস্টেন্স অফ লিমিট, অর্থাৎ লিমিটের অস্তিত্ব আছে কিনা সেটা কিভাবে বুঝবো। ধরো একটা ফাংশন তোমার লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স, যে কোনো একটা ফাংশন হলো। তো এই ফাংশন এক্স ইকুয়াল এ বিন্দুতে সেই ফাংশন যদি এক্সিস্ট করে, তো অনুসারে আমরা এটা লিখতে পারবো যে লিমিট এক্স টেন্স টু এ প্লাস, অর্থাৎ ডানবর্তী লিমিট অফ এফ অফ এক্স ইকুয়াল লিমিট এক্স টেন্স টু এ মাইনাস, অর্থাৎ ডানবর্তী লিমিট এবং হচ্ছে এক্স ইকুয়াল এ বিন্দুতে ডানবর্তী লিমিট এবং বামবর্তী লিমিটের মান যদি সমান হয়, তবে আমি এটা বলতে পারবো যে এক্স ইকুয়াল এ বিন্দুতে এই লিমিটের অস্তিত্ব আছে। আচ্ছা, তো আসলে ডানবর্তী লিমিট আর ডানবর্তী এবং বামবর্তী বলতে কি বোঝায়? তো ধরো হচ্ছে একটা সংখ্যা রেখাতে এ একটা আমার ধরো হচ্ছে একটা সংখ্যা, তো এক্স এর মানটা ডান দিক থেকে কমতে কমতে যখন হচ্ছে এর কাছাকাছি যখন আসছে তখন, এবং এই সময় এফ অফ এক্সের যে মান, তো সেটাই হচ্ছে আমার হচ্ছে ডানবর্তী যে লিমিট সেটা। আর যদি এক্সের মান যদি নেগেটিভ দিক থেকে আসলে বাড়তে বাড়তে যদি এর কাছাকাছি চলে আসে, তো সেই সময় যদি আমার হচ্ছে এফ অফ এক্সের যে মান সেটা হচ্ছে আমার হচ্ছে বামবর্তী লিমিট। তো এখানে যদি আমাদের ডানবর্তী লিমিট এবং বামবর্তী লিমিটের মানটা যদি সমান হয়, তবে এক্স ইকুয়াল এ বিন্দুতে ওই লিমিটটা আসলে আমার হচ্ছে এক্সিস্ট করবে। তো এখানে দেখো হচ্ছে তোমাদের একটা ফাংশন দেওয়া আছে এবং এই ফাংশনের বিভিন্ন হচ্ছে সীমাগুলো আছে সেটা দেওয়া হয়েছে। এখন তোমাকে যদি প্রশ্ন করে যে এক্স ইকুয়াল 0 এই মানে কি কোনো লিমিট এক্সিস্ট করে? আচ্ছা, তো চলো আমি ম্যাথ করার মাধ্যমে দেখে আসি যে আসলে লিমিটটা এক্সিস্ট করে কি না। তো লিমিট এক্সিস্ট করার যে কন্ডিশন, যে ডানবর্তী লিমিট এবং বামবর্তী লিমিট তোমার সমান হতে হবে। তো এখানে আমি এটা লিখবো যে লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস, অর্থাৎ যে বামবর্তী লিমিট এফ অফ এক্স সমান, আচ্ছা তো এক্সের এটা মানে হচ্ছে এক্সের মান হচ্ছে 0 চেয়ে কম, তো সে আসলে 0 থেকে কম হয়ে বাড়তে বাড়তে আসলে হচ্ছে 0 কাছাকাছি চলে যাবে। তো এই ক্ষেত্রে দেখো উপরে যে আমার যে ফাংশন, এই ফাংশন সীমা কিন্তু আসলে যে এক্স এর মান, সেই এক্স এর মানটা হচ্ছে আমার 0 থেকে ছোট, তাই আমি হচ্ছে এখানে যে এফ অফ এক্স, সেই এফ অফ এক্সকে আমি হচ্ছে উপরেটা ধরবো লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস, এখানে এফ অফ এক্স এর মানটা হচ্ছে আমার 2x প্লাস 1 ইকুয়াল, আর এখন আমি যদি এক্স এর মানটা যদি 0 বসাই তবে এর মানটা হচ্ছে আমার 1। আচ্ছা, এখন আমি দেখি যে ডানবর্তী লিমিট এক্স টেন্স টু 0 প্লাস, এর মানে হচ্ছে এক্স এর মানটা 0 থেকে বড় হয়ে আস্তে আস্তে কমতে কমতে 0 কাছাকাছি চলে আসতেছে। আচ্ছা, তো এখানে দেখো যে আমার 2 নাম্বার যে ফাংশন, সেই ফাংশনে আসলে এক্স এর মানটা কিন্তু আমার হচ্ছে 0 থেকে বড় ছিল, তাই আমি হচ্ছে এখানে যে এফ অফ এক্স দেবো সেটা হচ্ছে -2x প্লাস 1 লিমিট এক্স টেন্স টু 0 প্লাস -2x প্লাস 1 ইকুয়াল, আর এখানে যদি আমি হচ্ছে এক্স এর মানটা 0 বসাই তবে মানটা হচ্ছে 1, অর্থাৎ আমি এখান থেকে পাচ্ছি যে দেখো যে ডানবর্তী লিমিট এবং বামবর্তী লিমিট তাই সমান, তো এক্স ইকুয়াল 0 এই মানে একটা লিমিট এক্সিস্ট করবে। তো ওই একই ফাংশন, তো এক্স এর মানটা আমি চেঞ্জ করে আমি শুধু হাফ বসাইছি যে এক্স ইকুয়াল হাফ, এই মানে কি কোনো লিমিট এক্সিস্ট করে? তো চল আগের মতো আমরা দেখে আসি যে বামবর্তী যে লিমিট এক্স টেন্স টু হাফ মাইনাস এফ অফ এক্স ইকুয়াল
এর মানে হচ্ছে এক্স এর মানটা হাফ থেকে কম ছিল, তো আসলে বাড়তে বাড়তে আসলে হচ্ছে ওই হাফের কাছাকাছি গেছে। তো এই ক্ষেত্রে দেখো আমরা যে ফাংশনটা ইউজ করবো সেটা হচ্ছে আমার প্রথম যেটা, কারণ এখানে হচ্ছে এক্স এর মানটা আসলে হাফের থেকে কম, লিমিট এক্স টেন্স টু হাফ মাইনাস এফ অফ এক্স এর মান হচ্ছে মাইনাস টোয়াইস এক্স প্লাস 1। তো এখানে যদি আমি এক্স এর মানটা যদি হাফ বসাই দেই, তবে এখানে আমি পাচ্ছি -2 ইন্টু হাফ প্লাস 1 0। এটা গেল হচ্ছে বামপন্থী লিমিট। এখন হচ্ছে ডানপন্থী লিমিট যদি দেখি, লিমিট এক্স টেন্স টু হাফ প্লাস এফ অফ এক্স ইকুয়াল লিমিট এক্স টেন্স টু প্লাস। তো এখানে এফ অফ এক্স এর মানটা কোনটা হবে? দেখো যে প্রথম যে ফাংশনটা আছে, সরি 3 নাম্বার যে ফাংশনটা আছে, এখানে হচ্ছে আমার এক্স এর মানটা হচ্ছে হাফের থেকে বড়, আর লিমিট এক্স টেন্স টু হাফ প্লাস এটা মিন করে যে আসলে এক্স এর মানটা হাফের থেকে বড় ছিল, তো আস্তে কমতে কমতে হাফের কাছাকাছি চলে আসতেছে। তো আমি 3 নাম্বার যে ফাংশন সেটা আমি নিব, মাইনাস টোয়াইস এক্স মাইনাস 1 সমান, আর এক্স ইকুয়াল যদি হাফ বসাই তাহলে আমি পাচ্ছি -2 ইন্টু হাফ মাইনাস 1 ইকুয়াল -2। তো দেখো যে আমি এখানে যে ডানবর্তী লিমিট এবং বামবর্তী লিমিট কিন্তু সমান না। লিমিট এক্স টেন্স টু হাফ মাইনাস এফ অফ এক্স ইজ নট ইকুয়াল প্লাস এফ অফ এক্স। তো এখান থেকে আমি বলতে পারবো যে হ্যাঁ, আমার এক্স ইকুয়াল হাফ, এই মানে কোনো লিমিট এক্সিস্ট করবে না। দেন তোমাকে একটা প্রবলেম দিয়ে বলা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার মডুলাস অফ এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স। এখন বলা হলো যে এই লিমিটের অস্তিত্ব আছে কিনা। তো অস্তিত্ব আছে কিনা সেটা বোঝার জন্য আমরা আসলে ডানবর্তী লিমিট এবং বামবর্তী লিমিট সমান হতে হবে। তো এটা আমরা আগে দেখে আসলাম। তো চলো আমরা এখন দেখে আসি যে বামবর্তী লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস ই টু দি পাওয়ার মডুলাস অফ এক্স মাইনাস 1 ডিভাইড বাই এক্স। আচ্ছা, এর মানটা কত হবে? এর মানটা হবে -1। কেন? কারণ আমরা জানি যে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইড বাই এক্স, এটুকুর মানটা হচ্ছে আমার 1। আর যেহেতু এখানে ই টু দি পাওয়ার মডুলাস অফ এক্স আছে আর হচ্ছে নিচে শুধু এক্স আছে, আর তাই আর এখানে আমার যে এক্সের যে সীমা সেটা হচ্ছে আমার হচ্ছে 0 থেকে কমতে কমতে আসলে 0 কাছাকাছি, অর্থাৎ সে একটা নেগেটিভ ভ্যালু সে নিচ্ছে। কিন্তু উপরে আমার হচ্ছে সে একটা পজিটিভ ভ্যালু থাকবে এবং হচ্ছে নিচে শুধু কিন্তু আসলে মডুলাস নেই, তাই নিচে একটা নেগেটিভ ভ্যালু, তাই এর মানটা হচ্ছে আমার হচ্ছে -1 হবে। আর যে ডানবর্তী যে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস ই টু দি পাওয়ার মডুলাস অফ এক্স মাইনাস 1 ডিভাইড বাই এক্স, এর মানটা হবে শুধু +1। কারণ এখানে আসলে এক্স তো সবসময় আসলে ধনাত্মক, তো এর মানটা হচ্ছে +1। তো দেখা যাচ্ছে যে বামবর্তী লিমিট এবং ডানবর্তী লিমিট আসলে পরস্পর এটা সমান না, তাই আমি বলতে পারবো যে এখানে এই লিমিটটা এক্সিস্ট করবে না। অর্থাৎ এই লিমিটটা আমার আসলে এই লিমিটের কোনো অস্তিত্বই নাই। তো এখন আমরা আলোচনা করব ফাংশনের অন্তরীকরণ যোগ্যতা। কোনো পয়েন্টে কোনো ফাংশনকে অন্তরীকরণ করা যাবে কিনা, তো সেটা আমরা এভাবে বুঝবো যে যদি ডান অন্তরজ এফ ড্যাশ অফ এ ইকুয়াল লিমিট এক্স টেন্স টু এ প্লাস, তো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইড বাই এইচ, এবং এই ফাংশন যদি কোনো এর বাম অন্তরজ এর মান যদি সসীম হয় এবং ডান অন্তরজ এবং হচ্ছে বাম অন্তরজ যদি সমান হয়, তবে এক্স ইকুয়াল এ বিন্দুতে এই ফাংশনটা আসলে অন্তরীকরণযোগ্য। আচ্ছা, আসলে এখানে দেখো যে আমার এটা যে লিখছি এটা আসলে মূল নিয়মে অন্তরীকরণের যে সূত্র সেখান থেকে আমি লিখছি, তো সেটা তোমাদের বই আছে, তোমরা অনেকে সেটা জানো। আচ্ছা, তো এখন আমি দেখবো যে এই থিওরি ইউজ করে কোনো বিন্দুতে কোনো ফাংশনকে অন্তরীকরণ করা যাবে কি না, সেটা আমরা কিভাবে বের করবো সেটা আমি দেখে আসি। তো এখানে তোমাদের একটা ফাংশন দেওয়া হয়েছে এবং এর কতগুলো লিমিট দেওয়া হয়েছে। তো 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এক্স ইকুয়াল এই বিন্দুতে সেই ফাংশন কি বিচ্ছিন্ন। 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে এক্স ইকুয়াল 0 বিন্দুতে ফাংশনটি কি অন্তরীকরণ যোগ্য কি না। আচ্ছা, তো প্রথমে আমরা 1 নম্বর অ্যান্সারটা আমি সলভ করি যে এক্স ইকুয়াল 0 বিন্দুতে সে ফাংশনটি কি বিচ্ছিন্ন কিনা বা সে এখানে এক্সিস্ট করবে কিনা। তো আমরা যে জানি যে এর বামবর্তী যে লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স ইকুয়াল লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস
আচ্ছা, তো এখানে দেখো এক্স এর মান যখন 0 থেকে ছোটতম তখন আমার কাছে হচ্ছে উপরে যে ফাংশনটা, তো উপরের ফাংশনটা আমি লিখি 3 প্লাস 2x ইকুয়াল 3, এবং ডানবর্তী যে লিমিট x টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স ইকুয়াল লিমিট x টেন্স টু 0 প্লাস, এখানে হচ্ছে x এর মান যখন 0 চেয়ে বড় তখন হচ্ছে আমার উপরে যে ফাংশন সেটা, সরি 2 নম্বর যে ফাংশন সেটা x মাইনাস 2x ইকুয়াল, এখানে x এর মান যদি 0 বসে 3, অর্থাৎ আমি এটা বলতে পারি যে ডানবর্তী লিমিট এবং বামবর্তী লিমিটটা আমার হচ্ছে সমান। তো এখান থেকে আমি বলতে পারবো যে হ্যাঁ এই ফাংশনটা x = 0 বিন্দুতে বিচ্ছিন্ন না, সে হচ্ছে এখানে সে অবিচ্ছিন্ন। আচ্ছা, তো আমি এখন দেখবো যে x = 0 বিন্দুতে ফাংশনটা কি অন্তরীকরণযোগ্য কি না। এক্ষেত্রে আমি প্রথমে লেফট বামবর্তী যে লিমিট f ড্যাশ 0 ইকুয়াল লিমিট x টেন্স টু 0 মাইনাস, ওখানে আমার সূত্র ছিল f অফ a প্লাস এইচ, আর এখানে এর মানটা হচ্ছে আমার 0, তাই আমি এখানে লিখবো f অফ 0 প্লাস এইচ মাইনাস f অফ 0 ডিভাইডেড বাই এইচ। আচ্ছা, তো এরপর লাইনে লিমিট x টেন্স টু 0 মাইনাস, উপরে f অফ 0 প্লাস এইচ এর মানে হচ্ছে f অফ এইচ মাইনাস f অফ 0 ডিভাইডেড বাই এইচ, পরে লিমিট x টেন্স টু 0 মাইনাস। আচ্ছা, x এর মান যখন আমার 0 থেকে ছোট তখন আমি যে প্রথম যে ফাংশন সেই ফাংশনটাকে আমি হচ্ছে সিলেক্ট করব। তো ওটা যদি আমার f অফ x হয় তাহলে এটা হবে f অফ h, তার x এর জায়গায় শুধু আমি h এর মানটা বসিয়ে দেবো। তো আগে ওখানে ছিল 3x প্লাস টুয়াইস 3 প্লাস টুয়াইস x, তো এখানে আমি হবে 3 প্লাস টুয়াইস এইচ মাইনাস, আর দেখো যে f অফ 0 এই 0 এর মানটা কত, যে x এর মান যখন আমার হচ্ছে 0 সমান তখন আমি হচ্ছে পরের যে ফাংশন 2 নম্বর যে ফাংশন সেটা আমি হচ্ছে পাচ্ছি। তো এখানে আমি হচ্ছে x এর মানটা আমি যদি 0 বসাই তবে শুধু আমি পাচ্ছি হচ্ছে 3, তো -3 এখানে লিখলাম, আর নিচে আমার থাকলো হচ্ছে এইচ। তো পরে আমি যদি কাটাকাটি করে দিই শুধু থাকবে আমার হচ্ছে 2, তবে এর মান হচ্ছে আমার হচ্ছে 2। আচ্ছা, তো এখন আমি দেখবো যে রাইট হ্যান্ড যে লিমিট সেটা কত হয়। f dash 0 equal limit x tends to 0 plus f of 0 plus h minus f of 0 divided by h, limit x tends to 0 plus f of h minus f of 0 divided by h। আচ্ছা, তো x এর মান যখন আমার 0 থেকে বড় তখন আসলে আমি হচ্ছে যে আমার যে 2 নম্বর যে ফাংশন সেটা আমি ইউজ করব। তো এখানে যদি f অফ x ইকুয়াল 3 মাইনাস টুয়াইস x হয় তবে ওখানে শুধু x এর পরিবর্তে আমি শুধু h বসিয়ে দেব। তো 3 মাইনাস টুয়াইস h মাইনাস, আর f যে 0, f অফ 0 মানটা আমার কত হবে সেটা আগের মতোই, যে এখানে যখন x এর মানটা যখন আমার 0 ছিল তখন আমি 2 নম্বর ফাংশনটা ইউজ করছি। তো এখানে শুধুমাত্র আমি হচ্ছে x এর মানটা 0 বসাই দিলে আমি পাচ্ছি হচ্ছে শুধু 3 -3 ডিভাইড বাই h, আর উপরে 3 থেকে কাটাকাটি করে আমার যে মানটা আসবে সেটা হচ্ছে -2। তো দেখো যে এখানে আমার যে বাম অন্তরজ এবং যে ডান অন্তরজ এই দুটা কিন্তু আসলে সেম না, ইটস নট ইকুয়াল, রাইট, f dash 0। সো আমি এটা বলতে পারবো যে আসলে x = 0 বিন্দুতে এই ফাংশনকে আসলে অন্তরীকরণ করা যাবে না। তো এখান থেকে আসলে একটা মজার জিনিস দেখো যে x = 0 বিন্দুতে সেই ফাংশনটা কিন্তু অবিচ্ছিন্ন, মানে হচ্ছে সেই x = 0 বিন্দুতে সেই ফাংশনটা হচ্ছে একটা কন্টিনিউয়াস ফাংশন, কিন্তু কন্টিনিউয়াস হলেও আসলে আমি হচ্ছে ওই বিন্দুতে ওই ফাংশনটাকে আমি হচ্ছে অন্তরীকরণ করতে পারবো না। তো ধরো তোমাকে একটা ফাংশন দেওয়া হলো, একে বলা হলো যে এর x এর সাপেক্ষে একে অন্তরীকরণ করো। তো যখন আমি হচ্ছে এই ধরনের যখন ভাগফল আকারে তখন থাকবে তখন প্রথমে কাজটা হচ্ছে উভয় পাশে আমি হচ্ছে ln নিব। তো ln y ইকুয়াল, আমি যদি ln নেই ln e⁻x মাইনাস ln sin x, তারপরের লাইনে ln y x সামনে চলে আসো, আর হচ্ছে ln e এর মান তো হচ্ছে আমার 1 মাইনাস ln sin x
তো একে যদি আমি এক্সের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি তবে পাচ্ছি 1/y ডিভাইড বাই ডিএক্স ইকুয়াল 1 মাইনাস 1 ডিভাইড বাই সাইন এক্স ইন্টু কজ এক্স, অতএব ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল আমার হচ্ছে উপরে ওয়াইয়ের মানটা এখানে চলে আসবে 1 মাইনাস কট এক্স, পরের লাইনে ওয়াইয়ের মানটা এখানে শুধু বসে দেবো ই টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই সাইন এক্স ইন্টু 1 মাইনাস কট এক্স, এটাই আমার অ্যান্সার। তো তোমার একটা প্রবলেম দেওয়া হলো যে ওয়াই ইকুয়াল সাইন এক্স ইন্টু এলএন এক্স ইন্টু ট্যান এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স। তো যখন আমি এইভাবে যখন থাকবে, এই ধরনের ফর্ম্যাটে যখন থাকবে, তো প্রথমে কাজ হচ্ছে উভয় পাশে আমরা হচ্ছে এলএন নেব। তো এখন আমি যদি এলএন নিই, এলএন ওয়াই ইকুয়াল, এখানে যদি আমি এলএন নিই তবে আমি যেহেতু গুণ আছে তো আমি আস্তে একটা একটা করে যোগ আকারে লিখতে পারবো। এলএন সাইন এক্স প্লাস এলএন এক্স প্লাস ln tan x আচ্ছা। তো পরের লাইনে আমি যেটা লিখবো যে আগের মতোই sin x প্লাস x প্লাস tan x প্লাস, আচ্ছা আর এলএন ই টু দি পাওয়ার এক্স এর মান তো আমার কত হবে, সেটা হচ্ছে এক্স। আচ্ছা, এখন উভয় পাশে আমি হচ্ছে এক্সের সাপেক্ষে যে আমি ডিফারেন্সিয়েট করবো, তাহলে আমি পাচ্ছি যে 1 ডিভাইড বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল, আমরা এটা যদি করি তো 1 ডিভাইড বাই সাইন এক্স, সাইনকে করলে আমার হচ্ছে কজ এক্স প্লাস 1 ডিভাইড বাই এলএন এক্স, আর যেহেতু আমার এলএন এক্স আছে এ আবার ডিফারেন্সিয়েট করলে 1 বাই এক্স প্লাস এলএন আছে, তবে ডিফারেন্সিয়েট করলে 1 ডিভাইড বাই ট্যান এক্স, যেহেতু এক্সের পরিবর্তে আমার আছে হচ্ছে ট্যান এক্স, তো ট্যান এক্সকে আবার ডিফারেন্সিয়েট করবো, তো ট্যান এক্সকে ডিফারেন্সিয়েট করলে 6 স্কোয়ার এক্স প্লাস 1। তো এর পরের লাইনে আমি যেটা লিখবো যে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল, ওয়াইটাই পাশে চলে আসলো ওয়াই ইন্টু কট এক্স প্লাস 1 ডিভাইড বাই এক্স ইন্টু 1 ডিভাইড বাই rin x প্লাস 6 4x ডিভাইড বাই tan x প্লাস 1। আর এখান থেকে যদি আমি হচ্ছে ওয়াইয়ের যে মানটা সেটা বসাই দেব sin x x tan x to e to the power x into cot x divided by x to 1 divided by tan x plus আর এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তোমাকে একটা ফাংশন দেওয়া হলো যে ওয়াই ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স, আসলে এভাবে সে আসলে চলতে চলতে আসলে সে অসীম পর্যন্ত চলে গেছে। এখন তোমাকে বলছে যে একে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। আচ্ছা, তো এর পরের লাইনে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা আসলে অনেক বেশি জটিল, কিন্তু আমরা এটাকে সহজ করে লিখব যে ওয়াই ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স প্লাস, আচ্ছা বাদ বাকি তোমার যে যেটা আছে সেটার প্রতি একটু খেয়াল করো যে এখান থেকে আসলে যে অসীম পর্যন্ত যে ধারাটা চলে গেছে এর মান কি আমি আসলে ওয়াই লিখতে পারি, কারণ হচ্ছে এটা আসলে অসীম পর্যন্ত ধারা। এখানে যেমন হচ্ছে সমুদ্র থেকে এক বালতি পানি তুললে সমুদ্রের পানি আসলে কখনো কিন্তু কম হয় না, ঠিক এই অসীম ধারার জন্য আসলে এটা আসলে ওইভাবে প্রযোজ্য। তো আমি এখানে এর মানটা আমি ওয়াই ধরতে পারি, এটা যদি আমি ওয়াই ধরি এবং এর পরের লাইনে আমি কী করবো, উভয় পাশে আমি হচ্ছে এলএন নেব, এলএন ওয়াই ইকুয়াল এলএন ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, তারপরে এলএন ওয়াই ইকুয়াল পাওয়ারটা আমার সামনে চলে আসবে এক্স প্লাস ওয়াই, আর এলএন ই এর মান তো আমরা জানি হচ্ছে 1। এখন যদি আমি এক্সের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে 1 বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স। আচ্ছা, এখন ডিওয়াই বাই ডিএক্স আমি এখান থেকে কমন নেব,
by y dy by dx minus dy by dx equal 1 dy by dx 1 by y minus 1 equal 1 dy by dx into y 1 minus y equal 1 অতএব dy by dx equal y divided by 1 minus y. নেক্সট একটা তোমাকে ফাংশন দেওয়া হলো যে tan ইনভার্স √1 + x² - 1 ডিভাইড বাই x। আচ্ছা, তো তোমাদের বইয়ে এই ধরনের অনেকগুলো ফর্মেট দেওয়া আছে, তোমরা খুঁজে খুঁজে আসলে ওই ম্যাথগুলো করবা। তো এখানে যেহেতু যেটা তোমাদের বইয়ে এই যে থিওরিটা দেওয়া হয়েছে যে এই ধরনের ফর্মেট থাকলে তো x ইকুয়াল যদি tan থিটা ধরি তো ম্যাথটা আমাদের অনেক বেশি ইজি হয়ে আসে। তো চলো আমি এখানে x ইকুয়াল tan থিটা ধরি x ইকুয়াল tan থিটা। অতএব আমি পরের লাইনে আমি এটা লিখতে পারবো যে y ইকুয়াল tan inverse √1 plus n square theta minus 1 divided by tan theta, তারপরে tan inverse √1 plus tan square theta, একে আমি লিখবো হচ্ছে √6 square theta tan inverse রুট কেটে গেছে, শুধু থাকবে আমার sec theta minus 1 divided by tan theta। এটাকে আমি ভেঙে 1 divided by cos theta minus 1 divided by sin theta by cos theta tan inverse। এর পরের লাইনে যেটা চলে আসবে 1 divided by cos theta divided by sin theta into tan inverse। আচ্ছা, এখানে আমার একটা ত্রিকোণমিতির ফর্মুলা পড়ে গেছে যে 1 minus cos twice x ইকুয়াল হচ্ছে 2 sin square x। যেহেতু twice x এর পরিবর্তে আছে থিটা, তো এটা লিখবো যে 2 sin square theta by 2 ডিভাইড বাই, আর হচ্ছে এখানে sin twice theta সমান হচ্ছে 2 sin theta into cos theta 2 থিটার পরিবর্তে আমি লিখবো theta by 2 cos theta by 2 tan inverse 2 কেটে গেল, sin কেটে গেল, তো এখানে যেটা থাকবে tan theta by 2 tan inverse আর tan theta কেটে গেলে আমার শুধু থাকবে theta divided by 2। আর এখানে আমি যে থিটার মান, সেই থিটার মানটা আমি এখান থেকে আমি বসাতে পারবো যে অতএব theta ইকুয়াল tan inverse x tan inverse x ডিভাইড বাই 2। আচ্ছা, এখন যদি আমি হচ্ছে একে যদি x এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি, অতএব dy বাই dx সমান হচ্ছে হাফ, তো সামনে চলে আসবে, আর tan ইনভার্স x এ করলে 1 ডিভাইড বাই 1 প্লাস x²। এটাই হচ্ছে আমার অ্যান্সার। তো চলো আমরা সবশেষে লাস্ট একটা ম্যাথ দেখবো যে y ইকুয়াল e⁻mx² ইন্টু sin 5x। তো একে যদি আমি x এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কী হবে, dy বাই dx ইকুয়াল, আচ্ছা আমি যদি e⁻x কে যদি ডিফারেন্সিয়েট করি তবে আমার হচ্ছে অ্যান্সারটা হবে e⁻x। তো আমি ধরে নিলাম যে উপরে যে পাওয়ারটাই সেটুকু হচ্ছে আমার হচ্ছে x। তো আমি প্রথমে লিখবো যে e⁻m ইন্টু x² sin 5x, কিন্তু এখানে যেহেতু x এর পরিবর্তে আছে আমার হচ্ছে mx² sin 5x, সেজন্য একে আবার আমাকে ডিফারেন্সিয়েট করে এর সাথে গুণ করে দেওয়া লাগবে। তো এইটুকুকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে কি হচ্ছে যে প্রথমে আমার m তো চলে আসবে, m তো একটা কনস্ট্যান্ট, সে সামনে চলে আসবে। যদি আমি হচ্ছে প্রথমে যদি sin x কিন্তু বাইরে নিই তবে আমি যেটা পাচ্ছি যে sin 5x ইন্টু x² কে করলে আমি twice x প্লাস এর পরবর্তীতে যদি আমি হচ্ছে x² কে যদি বাইরে নিই তবে আমি এটা লিখবো যে m টু x² sin 5x কে যদি আমি করি তবে আমি যে আমার যেটা হবে সে cos 5x
ইন্টু, যেহেতু এক্সের পরিবর্তে আছে 5x, তো 5x আবার ডিফারেন্সিয়েট করে এর সাথে গুণ করে দেবো। 5x এর করলে হচ্ছে 5। তো আমার যে অ্যান্সার সেটা হচ্ছে e⁻m ইন্টু এক্স স্কোয়ার সাইন 5x ইন্টু টোয়াইস এক্স এম সাইন 5x প্লাস 5m এক্স স্কোয়ার কস 5x, এটা হচ্ছে আমার অ্যান্সার। তো আজকে অন্তরীকরণ এই পর্যন্তই। তো তোমাদের যেটা আমি বলবো যে তোমাদের বেশি বেশি তোমাদের বই ফলো করতে হবে, কারণ অন্তরীকরণ এবং হচ্ছে বিশেষ করে ক্যালকুলাসের ক্ষেত্রে, ক্যালকুলাস এবং ত্রিকোণমিতির ক্ষেত্রে আসলে বইয়ের বাইরে তেমন ম্যাথ করার দরকার নেই। তো আমি দেখালাম যে অ্যাডমিশন টেস্টে তোমাদের এই ধরনের সমস্যাগুলো আসতে পারে, তো সেগুলো আমাদের আলোচনা করলাম। তো কিন্তু তোমাদের কিন্তু বইয়ের প্রত্যেকটা ম্যাথ আসলে তোমাদের নিজ দায়িত্বে আসলে করতে হবে। তো সবার জন্য শুভকামনা রইল। খোদা হাফেজ।